চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আশা করি এই সেশনটি আপনারা খুব এনজয় করবেন এবং আপনারা এই সেশনটি বুঝতে পারবেন এবং আপনাদের খুব উপকারী হবে। চলে আসি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, ইফ a ইন্টু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45, b into a plus b plus c equal to 75 and c into a plus b plus c equal to 105, then find the value of a square plus b square plus c square। তাহলে আমরা এটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বার করতে গেলে আমরা কি বার করবো? প্রথমে আমাদের সূত্র কি জানি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে কি হচ্ছে, এটাকে একদিকে রেখে দেবো, এটাকে কোনো ভাঙবো না, আর এই যে পার্টটাকে আছে এইটাকে এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে কি হচ্ছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac ইকুয়াল টু a প্লাস ইকুয়াল টু এ স্কোয়ার। এদিকেরটা রয়ে গেল এই পার্টটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আর কি দাঁড়াচ্ছে, যদি এটাকে এইদিকে নিয়ে যাই আর এই পুরো পার্টটাকে আমরা যদি এইদিকে নিয়ে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। 2ca বা 2ac একই হলো। তাহলে আমরা কি দিয়েছে প্রথম শর্তটা, এটা ইকুয়াল টু এত হলে, তাহলে দেখে নিই, a ইন্টু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 और a স্কোয়ার প্লাস এ বি প্লাস সি এ ইকুয়াল টু 45। এটা হচ্ছে 1 নম্বর, আর 1 নম্বর রেখে দিলাম। আর একটি কী বলেছে, এইটা ইকুয়াল টু এত হলে, মানে বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 75 হলে। তাহলে একে আমরা ভেঙে নিই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 75 और ए बी প্লাস বি স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু 75। একে আমরা কত দেবো, 2 নম্বর সমীকরণ দেবো। আবার আমরা কি দেখছি, যে এই যে থার্ড দিয়েছে যে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 105 হলে, তাহলে আমরা লিখছি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 105। তাহলে কি হচ্ছে, সি এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 105। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিচ্ছি। এরপর আমরা এই তিনটে সমীকরণকে যোগ করে দিই, 1 প্লাস 2 প্লাস 3 যোগ করে পাই কি পাচ্ছি, প্রথমে কি আছে, এ স্কোয়ার প্লাস, আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি এ প্লাস, তারপরে কি পাচ্ছি, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। এরপর আমরা কি পাচ্ছি দেখে নিই, প্লাস সি এ প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এইটা সমান হচ্ছে কত কত আছে
45, 75 আর 105, 45, 75, 105 এদের যোগ করলাম। আর এখানে দেখছি একটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার আছে, একটা বি স্কোয়ার, একটা সি স্কোয়ার, একটা সি স্কোয়ার, এখানে একটা এবি, এখানে একটা এবি প্লাস 2ab, এইখানে একটা বিসি, এখানে একটা বিসি প্লাস 2bc, এখানে একটা সি, এখানে একটা সি, বা 2ac প্লাস 2ac ইকুয়াল টু, এই তিনটাকে যোগ করে আমরা কত পেলাম? 225। আর এই যে সমীকরণটি এলো, এটাই আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা প্রথমেই দেখলাম যে a প্লাস বি এর সূত্র হচ্ছে এটা, আর এখানেও সেটা দেখতে পাচ্ছি যে ওই একই আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 255, और a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু রুট ওভার 255। তাহলে 225, তাহলে 225-এর রুট করলে কত হচ্ছে? 15। আমরা কি পেয়ে গেলাম? a প্লাস বি প্লাস সি এর মানটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এর থেকে a বি আর সি এর মানটা বের করে নিই। তা দেখা যাক কীভাবে বের করে যায়। আমরা প্রথমে দেখেছিলাম, প্রথম শর্ত কী ছিল? প্রথম শর্ত ছিল যে a ইন্টু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি এর মানটা কত পেয়ে গেলাম? 15। তাহলে a গুণ, আমরা এর জায়গায় 15 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 45, और a গুণ a ইকুয়াল টু 45/15। তাহলে একে ভাগ করলে কত হচ্ছে? 3। তাহলে আমরা এর মান কত পেয়ে গেলাম? 3। এরপর আমরা বি এর মানটা বার করে নিই। সেকেন্ড শর্তে আমরা কি দেখেছিলাম? বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 75। তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর মান, তাহলে এ গুণ 15 গুণ 15 ইকুয়াল টু 75, और বি ইকুয়াল টু 75/15 ইকুয়াল টু কত হচ্ছে? ভাগ করলে 5। এরপর আমরা সি এর মানটা কীভাবে বার করে নিই? থার্ড শর্তে কী ছিল? যে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 105। তাহলে আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর মানটা বসিয়ে দিই। সি গুণ 15 ইকুয়াল টু 105, और সি ইকুয়াল টু 105/15। তাহলে কত হলো? ভাগ করলে 7। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এর মান 3, বি এর মান 5 আর সি এর মান 7। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে প্রশ্নে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করে নিতে পারবো। এর মান বসিয়ে দিই, 3 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 25 প্লাস 49 ইকুয়াল টু 83। তাহলে অ্যান্সার কত হলো? 83। তাহলে আমরা প্রশ্নে দেখে নিই যে 83 কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অপশন ডি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। 1100 টাকার ঋণ দুটি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। যদি বার্ষিক সুদের হার 20% হয়, বার্ষিক চক্রবৃদ্ধি হিসাব অনুযায়ী প্রতিটি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে এখানে কি দিয়েছে? যে দুটো সমান কিস্তিতে 1100 টাকা পরিশোধ করতে হবে, কিন্তু তাদের বার্ষিক সুদের হার 20%, অর্থাৎ প্রথম বছর যে টাকা দেবে তার ওপর আবার 20% সুদ বসবে। তাহলে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি হিসাব অনুযায়ী
প্রতিটি কিস্তিতে সমান কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা কি শিখেছিলাম যে দুটো ইনস্টলমেন্টের কি সূত্র আছে সেটা আগে দেখে নিই। পি ইকুয়াল টু আই বাই 1 প্লাস আর বাই 100 প্লাস আই বাই 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এই সূত্রটি আমরা দেখেছিলাম যখন এটা কখন হবে, এটা যখন দুটো ইনস্টলমেন্ট থাকবে, দুটো ইনস্টলমেন্টে আমরা টাকা দেবো, মানে দুটো কিস্তিতে আমরা টাকাটা দেবো। এটি হচ্ছে সেই সূত্র। এই সূত্রের সাহায্যে যে এই রকম যে এই টাইপের যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করা যাবে। তাহলে আমরা এর মান বসিয়ে নিই। এর মান এখানে পি অর্থাৎ আসল কত দিয়েছে যে 1000, আসল কত দিয়েছে যে 1100 টাকা। তাহলে এখানে লিখে দিই 1100। এখানে আমরা আইটা জানি না, তাই এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা আই আর এইখানে একটা আই কমন যাচ্ছে। তাহলে আইটাকে আমরা কমন নিয়ে নিলাম, বাকিটা 1/1 প্লাস এখানে 1 প্লাস আর বাই 100। এখানে আর এর মান কত দিয়েছে 20%। তাহলে আমরা লিখে দিলাম 20/100 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1/1 প্লাস 20/100 তার হোল স্কোয়ার। আবার এখান থেকে তাহলে এই দিকটা সমাধান করে নিই ফার্স্টে। আই ইন্টু এখানে কি আছে 100 প্লাস 20, তাহলে কত হচ্ছে 120/100 প্লাস এখানে 1 রয়ে গেল, উপরে 1 রয়ে গেল, আর এখানে কত রয়েছে 120/100 তার হোল স্কোয়ার, 120/100 তার হোল স্কোয়ার। তাহলে এরপর আমরা কি দেখি, আই ইন্টু এই 100টা উপরে চলে যাবে, তো 100/120 প্লাস এখানে উপরে 100 স্কোয়ার চলে যাবে, তাই আমরা একে লিখতে পারি 100 গুণ 100। আর নিচে লিখতে কি পারি, এখানে নিচে 120 তার হোল স্কোয়ার থেকে যাবে, তাই একে আমরা লিখতে পারি 120 গুণ 120। এরপর আমরা 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম। তাহলে কত রইল নিচে পড়ে আই ইন্টু 10/12 যোগ এখানে 100 আর এদিকে 12 144। একে আমরা লসাগু করে দিলাম, তা কত হলো 144। তাহলে এটা কত হলো 144কে 12 দিয়ে ভাগ করে উপর দিয়ে গুণ, তাহলে এখানে 12 এলো, 12কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 120 যোগ 100। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে আই ইকুয়াল টু আই ইন্টু এখানে হচ্ছে 220/144। আর এদিকে কত ছিল, এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসলটা কত ছিল 1100 টাকা ছিল, তাই 1100 টাকা। তাই আমরা একে 0 কেটে দিলাম, 11 10 11 2 2 5 10। তাহলে এখানে আয়ের মান কত পেয়ে গেলাম 144 গুণ 5 সমান হচ্ছে 720 টাকা। তাহলে আমরা আয়ের মান কত পেয়ে গেলাম, মানে প্রতিটি কিস্তিতে তাহলে আমাকে কত টাকা করে শোধ করতে হবে, মানে আয় মানে হচ্ছে এখানে কি ইনস্টলমেন্টটা কত টাকা করে আমাকে প্রতিটি কিস্তিতে পরিশোধ করতে হবে। তাহলে আমাকে কি দেওয়া আছে, প্রতিটি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে, আমরা পেলাম 720 টাকা। তাহলে দেখে নিই অপশান কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি অপশান ডি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের এই অঙ্কটি খুবই ভালো লেগেছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই।
নিম্নে প্রদত্ত রাশি তথ্যের সেটে ওজনযুক্ত গড় 24.5 হলে নির্ধারিত ওজনের এক্স লুপ্ত মানটি নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে? বস্তু, এখানে বস্তু এ বি সি আর ডি, এখানে বস্তুর মান দেওয়া আছে আর এখানে তাদের নির্ধারিত ওজন দেওয়া আছে। তাহলে কি বের করতে দিয়েছে যে এই যে নির্ধারিত মান সি এর নেই, সি এর এক্স এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা দেখে নিই কীভাবে বার করব। আমরা কি দেখেছিলাম যে এখানে কি দিয়েছে? ওজনযুক্ত গড় 24.5 হলে। তাহলে আমরা কি দেখেছিলাম যে গড়ের সূত্র কি? আবার একবার লিখে দিই। গড় ইকুয়াল টু x1 প্লাস f1 প্লাস x2 প্লাস f2, x1 ইন্টু f2 প্লাস x2 ইন্টু f2 প্লাস এমনি করে চলবে যতটা সংখ্যা থাকবে xn fn। এখানে n এর মান কত? এখানে 4টে বস্তু বলেছে তাই এখানে 4 হবে। আর নিচে কি হবে? f1 প্লাস f2 প্লাস ডট ডট করে কত দূর যাবে যতগুলো দেওয়া থাকবে। তাই এখানে কি বলেছে? গড়ের মান আমরা জানি যে 24.5 আর এখানে 4 অবধি দিয়েছি তাই 4 অবধি হবে। এখানে x1 মানে কোনটা? বস্তুর মান। আর এখানে f2 মানে কোনটা? এই যে নির্ধারিত ওজন। তাহলে আমরা এখানে করে দিই x1 কি দিয়ে আছে? 15 আর f1 কত? 3 যোগ x2 কত দিয়ে আছে? 2 আর f2 কত দিয়ে আছে? 2। এইভাবে বাকিগুলো লিখে নিলাম। 30 গুণ x প্লাস 43 গুণ 1 বাই 3 যোগ 2 যোগ x যোগ 1। তো और 24.5 ইকুয়াল টু, আমরা একে গুণ করে দিই 45 যোগ 4 যোগ 30x যোগ 43 বাই 6 প্লাস x। और তাহলে আমরা একে কি করে দিলাম? এর সাথে একে গুণ করে দিলাম। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 147 প্লাস 24.5x ইকুয়াল টু, আর এইগুলোকে যোগ করে কত পাচ্ছি আমরা? এই তিনটেকে হচ্ছে 92 প্লাস এখানে 30x প্লাস 30x আছে। এরপর আমরা এক্সটাকে একদিকে নিয়ে চলে এলাম আর এই সংখ্যাটাকে একদিকে নিয়ে চলে এলাম এবং বিয়োগ করে দিলাম। তাহলে 30x বিয়োগ 24.5x ইকুয়াল টু 147 বিয়োগ 92। আর তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 5.5x ইকুয়াল টু 55 একে বিয়োগ করলে দাঁড়াচ্ছে। তাহলে আর x ইকুয়াল টু 55 বাই 5.5। আমরা একে একটা দশমিক তুলে দিলাম, এটা বাই 10 হয়, এই 10টা আবার ওপরে চলে যায়, তাহলে উপরে আমরা 10 লিখে দিলাম। 55 কেটে গেল, এক্স এর মান কত হলো? 10। তাহলে আমরা এখানে যে এক্স এর মানটি হতো সেটি কত হবে? 10। আমরা দেখে নিই অপশান কোথায় আছে 10। আমরা দেখতে পাচ্ছি যে অপশান বি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। পি সাইন স্কোয়ার বিটা প্লাস কিউ কস স্কোয়ার বিটা ইকুয়াল টু আর হলে কট স্কোয়ার বিটার মান অপশান এ আছে আর মাইনাস পি বাই আর মাইনাস কিউ, অপশান বি হচ্ছে আর মাইনাস কিউ বাই পি মাইনাস আর, অপশান সি হচ্ছে পি মাইনাস আর বাই আর মাইনাস কিউ, আর অপশান ডি হচ্ছে আর মাইনাস কিউ বাই আর মাইনাস পি। তাহলে দেখে নিই আমরা কিভাবে করব। কি দেওয়া আছে এখানে? পি সাইন স্কোয়ার বিটা প্লাস কিউ কস স্কোয়ার বিটা ইকুয়াল টু আর।
তাহলে একে আমরা লিখতে পারি और पी साइन स्क्वायर बीटा प्लस क्यू कॉस स्क्वायर बीटा इक्वल टू आर इंटू साइन स्क्वायर बीटा प्लस कॉस स्क्वायर बीटा। আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের মান কত হয়, 1 হয়। আর এখানে এক্সের জায়গায় কী আছে, বিটা আছে, তাই এর মানও 1 হবে। তাই যদি এখানে 1 হয় তাহলে আর ইন্টু 1 মানে আরই হয়। এবার আমরা উভয় পক্ষকে সাইন স্কোয়ার বিটা দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে সাইন স্কোয়ার বিটা দ্বারা ভাগ করে পাই, তা কি পাবো, और पी साइन स्क्वायर बीटा बाई साइन स्क्वायर बीटा प्लस क्यू कॉस स्क्वायर बीटा बाई साइन स्क्वायर बीटा और आर এখানে কি হতো, আর সাইন স্কোয়ার বিটা প্লাস আর কস স্কোয়ার বিটা মানে আর সাইন স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার বিটা প্লাস এটা হচ্ছে আর কস স্কোয়ার বিটা, আর কস স্কোয়ার বিটা, আর এদিকে সাইন স্কোয়ার বিটা দিয়ে ভাগ করে দিলাম সাইন স্কোয়ার বিটা। তাহলে সাইন স্কোয়ার বিটা কেটে গেল, আর এখানে সাইন স্কোয়ার বিটা কেটে গেল। আর পি প্লাস কিউ আর কস স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার বিটা মানে কস বিটা বাই সাইন বিটা মানে আমরা কি জানি কট বিটা, আর এখানে স্কোয়ার আছে তাই কট স্কোয়ার বিটা ইকুয়াল টু আর প্লাস একইভাবে কস বিটা বাই সাইন বিটা সমান হচ্ছে কট বিটা, আর এখানে স্কোয়ার আছে বলে এটা হয়ে যাবে আর কট স্কোয়ার বিটা। তাহলে কট স্কোয়ার বিটাগুলোকে একদিকে নিয়ে চলে এলাম, তাহলে কি দাঁড়ায়, আর কট স্কোয়ার বিটা মাইনাস কিউ कॉट स्क्वायर बीटा इक्वल टू पी माइनस आर और कॉट स्क्वायर बीटा এখান থেকে একটা কট স্কয়ার বিটা, এখান থেকে একটা কট স্কয়ার বিটা কমন গেলে কত পড়ে থাকছে, আর বিয়োগ কিউ ইকুয়াল টু পি মাইনাস আর और कॉट स्क्वायर बीटा इक्वल टू কি পাচ্ছি পি মাইনাস আর বাই আর মাইনাস কিউ। তাহলে কি অ্যান্সার পেলাম, পি মাইনাস আর বাই আর মাইনাস কিউ। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। একটি নৌকা স্রোতের অনুকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। স্রোতের গতি ঘন্টায় কত? তাহলে আমরা প্রথমে দেখে নিই প্রতিকূলে 1 ঘন্টায় কতটা যায় আর অনুকূলে 1 ঘন্টায় কতটা যায়। সেটা আগে স্পিডটা বের করে নিই, তারপর আমরা স্রোতের গতি ঘন্টায় কত সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখে নিই কী করে অঙ্কটা করা যায়। প্রতিকূলে বলেছে 30 মিনিটে যায় 2 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যায় কত 2/30 কিলোমিটার। তাহলে 60 মিনিটে যায় 2 গুণ 60/30। তাহলে এখানে কাটাকুটি করলে কত হচ্ছে 4 কিমি মানে 4 কিলোমিটার। এখানে 30 মিনিট বলেছে আর এখানে কি বলেছে 30 মিনিটে যায় 4 কিলোমিটার, তার মানে এর স্পিডটা কত হচ্ছে 4 কিলোমিটার পার হাওয়ার।
কারণ 60 মিনিট মানে আমরা জানি যে 1 ঘন্টা হয়। তাহলে আমরা প্রতিকূলে বেগটা পেয়ে গেলাম 4 কিলোমিটার পার হাওয়ার। আর অনুকূলে দেখি, অনুকূলে কি বলেছে যে 2 ঘন্টা 20 মিনিটে যায়। তা 2 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট আগে বের করে নিই। 2 ঘন্টা 20 মিনিট তাহলে হচ্ছে 2 গুণ 60 যোগ 20, তাহলে এটা হচ্ছে 120 প্লাস 20 সমান হচ্ছে 140 মিনিট। তাহলে 140 মিনিটে যাই, 140 মিনিটে যাই কত কিলোমিটার বলেছে দেখিনি আমরা, 14 কিলোমিটার বলেছে। 140 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যায় কত, 14/140 কিলোমিটার। তাহলে 60 মিনিটে যায় 14 গুণ 140/60/140, 0 কেটে দিলাম, 14 কেটে দিলাম, তাহলে কত হলো 6 কিলোমিটার। এখানে বলছে 60 মিনিটে যাই 6 কিলোমিটার, তাহলে এর স্পিডটা কত হচ্ছে, তাহলে স্পিডটা হচ্ছে আমরা জানি এখানে 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, তাহলে এর স্পিডটা কত হচ্ছে 6 কিলোমিটার পার হাওয়ার, মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় সে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিকূলে স্পিড পেয়ে গেলাম আর অনুকূলে স্পিডটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে স্রোতের বেগ বের করে নিই। স্রোতের বেগ সমান হচ্ছে অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে কত হচ্ছে 2/2 সমান হচ্ছে 1 কিলোমিটার পার হাওয়ার। তাহলে উত্তর কী হলো 1 কিলোমিটার পার হাওয়ার। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, আরও কত লিটার দুধ মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 13:6 হবে। তাহলে এখানে কি বলেছে, দুধ আর জল, মিল্ক অ্যান্ড ওয়াটার। তাহলে এখানে কতটা বলেছে দুধ, প্রথমে অনুপাতটা কী চেয়েছে 5:3, আর দ্বিতীয় অনুপাতটা কী চেয়েছে 13:6। তাহলে আর কি বলেছে এখানে 60 লিটার, আগে যে অনুপাতটা ছিল তার মোট মিশ্রণটার আয়তন হচ্ছে 60 লিটার। আর কত লিটার দুধ মেশালে, মানে এখানে জলটা একই আছে পরিমাণটা, শুধু দুধ মিশিয়েছে, সেই মিশ্রণটার অনুপাত হবে 13:6। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনুপাতটা একই নেই। তাহলে আমাদের এখানে অনুপাতটা একই করতে হবে, কারণ প্রথমে জলটা এখানে দেখতে পাচ্ছি 3, তারপরেরটা হচ্ছে 6। তাহলে আমাকে অনুপাতটা প্রথমে সমান করতে হবে, তারপর আমাকে বার করতে হবে কতটা দুধ মিশিয়েছিলাম। তাহলে আমরা একে 6 দিয়ে ওপরের সংখ্যাটাকে আর নিচে 3 দিয়ে গুণ করে নিলাম। তাহলে কত পেলাম 30:18, 39:18। তাহলে আমরা গুণ করে কত পেলাম 30:18 আর 39:18। এরপর আমরা দেখতে পাচ্ছি যে জলটা সমান আছে। তাহলে এরপর জলটা সমান আছে, তাহলে প্রথমে কত বলেছিল যে প্রথমে টোটাল আছে 80 লিটার। তাহলে এটা হচ্ছে দুধ, প্রথমে ধরে নিই এটা যদি দুধ হয় আর এটা যদি জল হয়, তাহলে টোটাল এদের কত হচ্ছে 48। প্রথমে যদি আমরা অনুপাতটা ধরে নিই 30 আর 18, তাহলে হচ্ছে কত 48। তাহলে 48 লিটারে কত বলেছিল
48 লিটার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে প্রশ্নে বলা আছে 80 লিটার। তাহলে 48-এর মান যদি 80 হয়, তাহলে এখানে কতটা আমরা দুধ এক্সট্রা দেখতে পাচ্ছি, যে এখানে প্রথমে ছিল 30, তারপর এখানে কত হয়েছে 39, তাহলে কত এক্সট্রা 9 লিটার। তাহলে 9-এর মান কত? তাহলে আমরা এখান থেকে কি করব, 80 গুণ 9/48। তাহলে এখান থেকে আমরা ভাগ করে নিই, 8 10 80, 8 6 48, 3 3 9, 3 2 6, 2 5 10 সমান হচ্ছে 15 লিটার। তাহলে উত্তর কত হলো? 15 লিটার। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে দুধ আর জলের অনুপাত দিয়ে দিয়েছিল, তাহলে কত লিটার আমাকে দুধ মেশাতে হবে? 15 লিটার আমাকে দুধ মেশালে তবেই আমাদের অনুপাত হবে 13:6। আশা করি আপনাদের এই টাইপের অঙ্কটি খুব ভালো লেগেছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 19925, এই একটা সংখ্যা দিয়ে দিয়েছে। এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা মানে বর্গ হবে। বর্গ মানে এই যেমন 2-এর বর্গ কত? 4, আবার 9-এর মানে কত? 3-এর স্কোয়ার। এই রকম হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা এই রকম অঙ্ককে আমরা অপশন দ্বারা আমরা একে সমাধান করব। তাহলে প্রথমে কী দেওয়া আছে দেখে নিই, 19925, একে আমরা প্রথম অপশানের সাহায্যে 235 যোগ করে দিই, দিয়ে দেখি এটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি না। একে যোগ করে কত হচ্ছে? 20160। আবার একে পূর্ণবর্গ করার যে ভাগ পদ্ধতি, তার সাহায্যে আমরা দেখে নিই যে এটা পূর্ণবর্গ সংখ্যা কি না। 20160 লিখে দিলাম। একে আমরা দেখতে পাচ্ছি 14 দিয়ে যাবে, 14 14 196। তাহলে কত রয়েছে? 560। আবার এই 14টা তার ডবল হয়ে যাবে, অর্থাৎ 28। তা 28 1-কে 281 হচ্ছে। 2 দিয়ে করলে সেটা আরও বেশি হয়ে যাবে, তাই এটা 281 হলো। তাহলে একে আমরা বিয়োগ করে কত পেলাম? 279। তাহলে আমরা দেখতে পেলাম যে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা দ্বিতীয় অপশানে যাই। দ্বিতীয় অপশান কি আছে? 236। তাহলে এই সংখ্যার সাথে আমরা 236-কে যোগ করে দেবো। 19925 যোগ 236 ইকুয়াল টু কত হচ্ছে? 20161। তাহলে আমরা একে ভাগ পদ্ধতির দ্বারা দেখে নিই যে পূর্ণবর্গ হচ্ছে কি না। 20161 একে 14 দিয়ে চালালে কত হচ্ছে? 196। 561 এর বিয়োগ করে বেরোচ্ছে। তাহলে আবার এটা আবার এখানে ডবল হয়ে যাচ্ছে, আবার একে 1 দিয়ে চালাতে হচ্ছে। 1 দিয়ে কত হচ্ছে? 281। এদের বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 280। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটিও পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরের সংখ্যা আমরা কি আছে দেখে নিই। 1925 প্লাস কত আছে পরের অপশান? 237। তাহলে আমরা লিখে দিলাম 237 ইকুয়াল টু, একে যোগ করে আমরা কত পেলাম? 20162। আবার একে আমরা ভাগ পদ্ধতির সাহায্যে দেখে নিই যে এটি হবে কি না। 20162 একে 14 দিয়ে চালালে কত হচ্ছে? 196। এখানে 5 পেলাম, আর 62টা নেমে গেল। আবার এটি 14টা এখানে তার ডবল হয়ে 28 হয়ে গেল। আবার একে আমরা 1 দিয়ে চালালাম, কারণ 2 দিয়ে চালালে এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এটি হয়ে গেল 281। একে বিয়োগ করে দিলাম, তাহলে কত পেয়ে গেলাম? 281। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটিও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এরপর আমরা শেষ অপশানটা দেখে নিই কী আছে।
উনচল্লিশ। আমরা এরপর একে 239 দিয়ে দেখি এটিও বর্গ সংখ্যা কিনা। 239 লিখে দিলাম ইকুয়াল টু, যোগ করে আমরা কত পাচ্ছি 20164। একে আমরা ভাগ পদ্ধতি করে দেখে নিচ্ছি যে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা। একে আমরা প্রথমে 14 দিয়ে চালাচ্ছি, 14 196। তাহলে কত বেরোচ্ছে 5 6 4, 5 বেরোলো আর 6 4টা নেমে গেল। এরপর এইটি ডবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 14 ডবল 28 হয়ে গেল। এরপর আমরা একে 2 দিয়ে চালালে দেখতে পাচ্ছি এটি মিলে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে আমাদের কত যোগ করতে হবে? আমাদের যোগ করতে হবে 239। আমরা 239 যদি এই সংখ্যাটির সাথে যোগ করি তবেই আমরা এই পূর্ণবর্গ সংখ্যাটি পাবো। তাহলে আমাদের উত্তর কী হয়ে গেল? 239। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের এই অঙ্কটি খুব ভালো লেগেছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে দেখে নিই। 4 জন লোক 4 দিনে 4টি গামছা বুনতে পারে। 200 জন লোক 200 দিনে কতগুলি গামছা বুনতে পারে? এই ধরনের অঙ্ক করার জন্য একটি সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে করলে খুব সহজেই অঙ্কটি করা যাবে। তাহলে দেখে নিই সেই সূত্রটি কি। M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এখানে M মানে কি? M মানে হচ্ছে ম্যান, মানে কতজন লোক কাজ করলো। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেজ, মানে কতদিন তারা কাজটি করলো। আর টি মানে হচ্ছে যে তারা একদিনে কত সময় অর্থাৎ কত ঘন্টা ধরে কাজটি করলো। টি মানে হচ্ছে ঘন্টা, মানে কত ঘন্টা ধরে কাজটি করলো একদিনে। আর ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে লোকটি, মানে এই যে কতদিন, মানে তারা একদিনে বা কত পরিমাণ তারা কাজটি করলো সেটি হচ্ছে ওয়ার্ক। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কি বলেছে 4 জন লোক, মানে এখানে M1 দিয়ে দিয়েছে 4 জন লোক 4 দিনে, D1ও দিয়ে দিয়েছে 4টি গামছা বুনতে পারে। অর্থাৎ এখানে T1টা অর্থাৎ একদিনে কতক্ষণ ধরে করে সেটি কোনো দেয়নি, তাই আমরা এখানে T1 আর T2টাকে স্কিপ করলাম। তাহলে আমরা W1টা পেয়ে গেলাম। এখানে কি বলেছে 4টি গামছা বুনতে পারে, তাহলে এখানে ওয়ার্ক কত হচ্ছে 4। আর এখানে কি দিয়েছে M2টা আমরা কি পেয়ে যাচ্ছি 200 জন লোক, তাই এখানে 200। আর D2টা হচ্ছে কত দিন, D2 হচ্ছে 200 দিন বলেছে, কতগুলি গামছা তারা বুনতে পারবে। তাহলে এখানে W2টা দেয়নি, তাহলে W2টা একই রয়ে গেল, 4 4 কেটে গেল, এইদিকে 4 5 20 0। তাহলে ডাব্লুর মান কত বেরোলো 200 গুণ 50 সমান হচ্ছে 10,000টি। তারা 200 জন লোক 200 দিনে 10,000টি গামছা বুনতে পারবে। তাহলে আমরা দেখে নিই অপশান কোনটা কারেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি একটি অন্যরকম, কিন্তু অনেক পরীক্ষায় এই প্রশ্ন অনেকবার এসেছে, তাই দেখে নিই যে প্রশ্নটি কী আছে। একটি বাক্সে 2 টাকা ও 1 টাকার মোট 100টি মুদ্রা আছে। ওই বাক্সে মোট 132 টাকা থাকলে 1 টাকার মুদ্রা কতগুলি আছে? এখানে 2 টাকা আর 1 টাকার কয়েন আছে বলছে, এবং সেই কয়েন কতগুলো আছে
টোটাল বলেছে 2 টাকা আর 1 টাকা মিলিয়ে টোটাল 100টি কয়েন আছে, কিন্তু এই যে 100টি কয়েন আছে এই 100টি কয়েনের মোট মূল্য হচ্ছে মানে ওই 100টি কয়েনের মোট টাকাটা হচ্ছে 132 টাকা। থাকলে মোট 1 টাকার মুদ্রা কতগুলি হবে? যদি মোট 132 টাকা হয় এই দুটো 100 টাকা 100টি মুদ্রা নিয়ে, তাহলে বলেছে এখানে 1 টাকার মুদ্রা কতগুলি আছে। তাহলে আমরা কি আছে দেখে নিই, 2 টাকা আর কি বলেছে 1 টাকা। যদি আমরা ধরে নিতাম যে এখানে 100টি হচ্ছে 2 টাকার কয়েন, তাহলে কত হতো? 100টি যদি 2 টাকার কয়েন হয় তাহলে কত টাকা হবে? 200 টাকা। আর যদি আমরা ধরেই নিই যে এখানে 100টি হচ্ছে 100 টাকা কয়েন, তাহলে টোটাল মূল্য কত হবে? তাহলে টোটাল মূল্য হবে 100 টাকা। কিন্তু এখানে না বলেছে 200 টাকা, না বলেছে 100 টাকা, কত টাকা বলেছে আছে? 132 টাকা। তাহলে 132 লিখে দিলাম। তাহলে এখানে কত টাকা হচ্ছে বেশি? 68। আর এদিকে তাহলে কত টাকা হচ্ছে? 32। তাহলে এই যে বেরোলো, তাহলে এইটা হচ্ছে আমার 1 টাকার পরিমাণ। আর এই দিকে যেটি বেরোলো সেটি হচ্ছে আমার 2 টাকার পরিমাণ। অর্থাৎ আমাদের কাছে 32টি 2 টাকার কয়েন আছে আর 68টি 1 টাকার কয়েন আছে। তাহলে আমাদের অপশান কি হলো? আমরা অপশান দেখতে পাচ্ছি 68 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের যদি এটি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এখানে দেখে নিই 1 টাকার কয়েন কতগুলো আছে, দেখলাম 68টা। তাহলে এর মূল্য কত? 68 টাকা। আর 2 টাকার কয়েন কতগুলো আছে? 32টা। আর এখানে 2 টাকার মূল্য কত হচ্ছে? 64 টাকা। এদের আমরা যোগ করলে কত পাচ্ছি? 132। তাহলে আমাদের এখানে 132 টাকা পেয়ে গেলাম। আর এই 68 আর 32টা পরিমাণটা যোগ করলে আমরা কত পাবো? 100। তাহলে এখানে আমরা মোট মুদ্রার মানটাও পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের কাছে 68 আর 32 টাকা, 68টা 1 টাকার আর 32টা 2 টাকার মুদ্রা আছে, অর্থাৎ কয়েন আছে। তাহলে আমাদের অঙ্ক ঠিক। তাহলে আমাদের অপশান কি? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 68টি মুদ্রা 1 টাকার আছে। আশা করি আপনাদের এই অঙ্কটি ভালো লেগেছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দুটি সংখ্যার বর্গের যোগফল 80 এবং তাদের বিয়োগফলের বর্গ 26। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এখানে কি বলেছে যে দুটি সংখ্যা আছে তাদের বর্গ করে যে যোগফলটা হবে সেটা হচ্ছে 80। আর এখানে কি বলেছে? তাদের বিয়োগফলের বর্গ হলো মানে বিয়োগফল হবে, বিয়োগ হবে একটা সংখ্যা এখানে থাকবে, এদের বিয়োগফলের বর্গ হচ্ছে 26। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি ধরে নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হচ্ছে? এই সংখ্যা বর্গ তার বর্গ, তাদের যোগফল হচ্ছে 80। আর যদি তাদের বিয়োগফলের বর্গ মানে এ মাইনাস বি, তাদের বর্গ কত? 26। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এটিকে আমরা ভেঙে নিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? সংখ্যা দুটির গুণফল মানে এ গুণ বি এর মান কত, অর্থাৎ এ বি এর মান কত। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 26। আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পেয়ে গেলাম? 80 মাইনাস 2ab ইকুয়াল টু 26। আর 2ab ইকুয়াল টু 80 মাইনাস 26 সমান হচ্ছে কত? 54। তাহলে এবির মান কত হচ্ছে? 54/2 ইকুয়াল টু 27। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? 27। আশা করি আপনাদের এই অঙ্কগুলি খুব ভালো লেগেছে এবং আপনারা এই অঙ্কগুলি খুব
এনজয় করেছেন। তাহলে আজকের সেশন এই পর্যন্ত।